শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। হামের শিশু মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নানামুখী কার্যক্রম আর ব্যবস্থাপনায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিট সংকট নিরসনে সরকারের কার্যক্রম সংসদে তুলে ধরেন তিনি। এই মুহূর্তে টিকার যথার্থ হওয়ার পরেও চিহ্নিত করতে রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। গাজীপুর 4 আসনের সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে হাম পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো সংসদে তুলে ধরেন তারেক রহমান। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোঝায় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 200 সরকারি বহুতল ভবন হাসপাতালে রূপান্তর করা হচ্ছে এ মাসের মধ্যেই। ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে। এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। কৃষিখাত নিয়ে করা তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কৃষক কার্ডের আওতা পরিধি তুলে ধরেন। জানান, কৃষক কার্ড এমনভাবে করা হচ্ছে যেন প্রণোদনা পেতে কোনো চাষিকে কোথাও যেতে না হয়। আমরা কৃষক কার্ডে এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কি পরিমাণ জমি আছে, সে কি ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে, সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। প্রধানমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। পতিত জমি আবাদে আনা ও জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে ক্রপ জোনিং পদ্ধতি চালুর কথা জানান তারেক রহমান। বলেন, সিলেট অঞ্চল ও চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনতে বিশেষ প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 1 মাস পেরিয়ে গেলেও হামের প্রাদুর্ভাব থামছে না। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 5 শিশুর। নতুন ভর্তি 1358 জন। আর এই অবস্থায় টিকা কার্যক্রমে জোর দিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন জানিয়েছেন, তাদের হাতে আগামী 6 মাসের হামের টিকা মজুদ আছে। ছোট্ট শিশু বলতে পারে না কিছুই, হামের যন্ত্রণাই করছে ছটফট, পাশে স্বজনের উদ্বেগ উৎকণ্ঠা। রাজধানীর মহাখালীর বিশেষায়িত হাসপাতালে ভর্তি এমন 5 শতাধিক শিশু চিকিৎসাধীন, যার মধ্যে 123 জনই নতুন ভর্তি। ডাক্তাররা বলছে যে ওরা ভর্তি করার জন্য, তখন আমরা রাত 4টা বাজে ওরা নিয়ে ভর্তি হয়ে গেছি। অনেক জ্বর ছিল আর গায়ে 4 দিন পর্যন্ত জ্বর ছিল, তারপর ফার্মেসিতে ওষুধ খাওয়াইছি, কমে না দেখে মিটপুরে গেছি। খেঁচুনি উঠে গেছিল, তখন হসপিটালে আসছি। আসার পরে আমাদের ওষুধ দিছে, 3 দিন ছিলাম। 3 দিনের পরে হঠাৎ শরীরে র্যাশ ওঠা শুরু করছে। 3টা হসপিটাল থেকে ফেরত দিয়ে দিছে, পরে মিটফুর থেকে এখানে আসতে বলছে। চিকিৎসকরা বলছেন, হামের কারণে প্রচণ্ড জ্বর, কাশি, লাল ফুসকুড়ি এমন সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। কারো কারো হয়ে যাচ্ছে নিউমোনিয়া। তাই জটিলতা দেখা দিলেই হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন তারা। টিকার পরিধি বাড়ার সাথে সাথে পরিস্থিতির উন্নতির আশা তাদের, কিন্তু সেই লক্ষণ এখনও অনুপস্থিত। হঠাৎ করে জ্বর বাইরে গেছে আর শ্বাসকষ্ট বাইরে গেছে, কিছু হয় না, পরে 2 দিন হালি কাঁদছে। যখন ওষুধ দিতাম তখন ওষুধটা খেয়ে হেরে জ্বর কমে যেত, আবার কিছুক্ষণ পরে আবার জ্বর উঠে উঠতো এরকম। পর চোখটা লাল হয়ে আসেন। ঢাকা মেডিকেল পাঠাইছে, ওখানেও রাখে নাই, যে বলে সিট নেই এদিকে। আর বসে এদিকে হামের চিকিৎসা হয় এখানে ভালো, তারপরে এখানে পাঠাইছে, এখানে আসছি, আইসা আল্লাহ দিলে এখন ভালো।
হাম নিয়ন্ত্রণে টিকার উপরই জোর দিচ্ছে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানান, সরকারের কাছে পর্যাপ্ত টিকা আছে, নতুন করে সংকটের কোনো আশঙ্কা নেই। All 9 vaccines we have at our hand, including যক্ষ্মা, BCG সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকা। এখানে কি স্টকে আছে? আমাদের স্টকে আছে এবং অন দ্য লাইন আছে পর্যাপ্ত পরিমাণ। এর পরবর্তী 6 মাস পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন দেওয়া যেতে পারবো, টিকা দেওয়া যেতে পারবো। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালগুলোতে লোকবল সংকট নিরসনে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। আর উপজেলা পর্যায়ে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় মোতায়েন করা হবে 10 জন করে সশস্ত্র আনসার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এবার দেশজুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলের পোশাক ও পাঠজাত ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে প্রত্যেক উপজেলার 2টি করে স্কুলকে এই পাইলট প্রকল্পের আওতায় আনা হবে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সভা শেষে কথা জানান শিক্ষা উপদেষ্টা। এদিকে 14টি বোয়িং ক্রয়ের বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করে বিমান প্রতিমন্ত্রী জানান, জুন থেকে ঢাকা টোকিও ফ্লাইট চালুর ঘোষণাও দিয়েছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তারা প্রধানমন্ত্রীকে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে স্কুল পোশাক ও পাটের তৈরি স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার, যা সমন্বয় করবে শিক্ষা, স্থানীয় সরকার এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। ধনী এবং দরিদ্র মাঝে যে পার্থক্য সেটা কমে আসে, সমাজের ভিতরে সমতা নিশ্চিত হয়, সমাজের ভিতরে ন্যায্যতা নিশ্চিত হয়। আমরা সেটা শুরু করতে যাচ্ছি একদম আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস 1 থেকে সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা ব্যাগ, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে। পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগগুলো পাট শিল্পকেও আমরা আরও একটু সমৃদ্ধ করা, আমাদের হারানো ঐতিহ্য গৌরবকে ফিরে আনার জন্য আমরা এটা আমাদের কোমলমতি শিশুদের মাঝে দিয়ে এটা একটা সিগন্যাল দিচ্ছি। এদিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, 14টি বোয়িং ক্রয় বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, ঢাকা টু টোকিও শুরু হলো। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। সেই কেনার চুক্তিটাও গত সরকার ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো আর আমরা ইতিমধ্যে কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। বিমানকে লাভজনক করতে সরকার নানান পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। উল্লেখজনকভাবে যাতে আপনাদের বলতে পারি যে বিমান লস করছে না, বিমান ইজ প্রফিটেবল একটা ক্যারিয়ার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল থেকে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। আর এই অবস্থায় অ্যাটর্নি জেনারেল বলেছেন, ভার্চুয়াল কোর্ট সাময়িক, এতে মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে। দেশের জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সপ্তাহে 2 দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী বুধবার আপিল বিভাগে ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্য শুরু হয়। এগুলো বিচারের জন্য সিরিয়ালি আসছে 2026 সালে। যদিও এর বিরোধিতা করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনায় কর্মঘণ্টা নষ্ট হওয়া সহ বিচার কার্যে ধীরগতির অভিযোগ আনেন তারা। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। আমরা এক রুমে 4 জন 5 জন বসি, একই সময়ে 4 জন 5 জন শুনানি করে বিচারের নামে আমি মনে করি একটা প্রহসন হচ্ছে। একটা কিউবিকেলস ব্যবহার করতো, সেখানে তার 5 জন জুনিয়র নিয়ে 5টা রুমে 5টা এসি চালিয়ে
তার বৈকালিক চেম্বার সারাদিন খোলা রাখছে, এতে বরঞ্চ খরচ আরও বাড়ছে। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি, ভার্চুয়ালি মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে, এটি সাময়িক ব্যবস্থা। জ্বালানি সংকট কাটলে আগের মতো বসবে কোর্ট। আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। এ কথা সত্যি, যারা মনে করেন যে এই পর্যায়ে শারীরিক উপস্থিতিতে আদালত হওয়া বাঞ্ছনীয়, তাদেরও অবশ্যই এই যৌক্তিকতা আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, এটাও মানতে হবে। আমাদের ন্যাশনাল ইকোনমিতে যদি কোনো কন্ট্রিবিউশন রাখে, যদি কোনো বাড়তি চাপ আমরা না ফেলতে পারি, কিংবা আমরা যদি কোনো চাপ সংবরণ করতে পারি, সেটাকেও তো আমার মনে হয় সবার পজিটিভলি দেখা উচিত। ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো বিঘ্ন তৈরি হয়নি বলেও দাবি করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইরানকে বাগে আনতে না পেরে অবশেষে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো সময়সীমা উল্লেখ করেননি। অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধও। বর্ধিত যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে দেশটির উপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবারও আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানের পশ্চিমে প্রায় 8 নটিক্যাল মাইল দূরে গুলিবর্ষণের শিকার হয়েছে একটি জাহাজ। যুদ্ধবিরতির শেষ সময়েও শান্তি আলোচনার জন্য প্রস্তুত ছিল ফেনু। নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা, কিন্তু মধ্যস্থতাকারীদের চেষ্টা, যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকিও আলোচনার টেবিলে আনতে পারেনি তেহরানকে। শেষ মুহূর্তে একতরফাভাবেই ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধেই নিয়েছেন এই সিদ্ধান্ত। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। সে সময় অবধি ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। অন্যদিকে নিজেদের কথায় এখনও অটল ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত আলোচনায় না বসার যে ঘোষণা দিয়েছিল তেহরান, তাতেই শেষ পর্যন্ত অনড় মোস্তাফা খামেনির প্রশাসন। ট্রাম্প অনেকটা বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই তেহরানের। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরির শঙ্কা দেখা দিয়েছে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে অস্ত্র সরঞ্জাম প্রস্তুতের কথা জানিয়েছে সেন্টকম। জবাব দিতে তৈরি ইরানও। মার্কিন প্রেসিডেন্ট এবং সেই দেশের বারবার দেয়া হুমকির পরিপ্রেক্ষিতে সতর্ক করা হচ্ছে, ইসলামিক ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও পদক্ষেপ নেওয়া হলে আমাদের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আগ্রাসী যুক্তরাষ্ট্র ও শিশু হত্যাকারী জায়নবাদী শাসনকে আগের চেয়ে আরো কঠোরভাবে একটি শিক্ষা দেয়া হবে। বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে যুদ্ধবিরতি আর শান্তি চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে এবার ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে বিপ্লবী গার্ড বাহিনী। খর্রম শহরের পাশাপাশি সিজ্জিলের মতো মিসাইলের প্রদর্শনীও হয়, যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগান দেন ইরানিরা। বিশ্লেষকরা বলছেন, এমন প্রদর্শনীর মাধ্যমে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে IRGC। ইরানের বিভিন্ন শহরে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। রাস্তায় রাস্তায় প্রদর্শন করা হচ্ছে দেশটির আধুনিক ক্ষেপণাস্ত্র, যা দেখতে পথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। রাজধানী তেহরান সহ বড় বড় শহরে জনসাধারণের সামনে তুলে ধরা হয় দেশটির সামরিক শক্তির এই প্রতীক। এর মধ্যে তেহরানের রেভলিউশন স্কোয়ারে খুররাম শাহ 4 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ইরান। সর্বাধুনিক প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা 1 টনেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বহনে সক্ষম। কেবল রাজধানী নয়, কেরমান ও আরাক সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে IRGC। সিজ্জিল, শাহাব সহ বিভিন্ন মিসাইলের পাশাপাশি ড্রোনেরও প্রদর্শনী হয়। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রদর্শনীকে শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইরান বলছে এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ, তবে আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই এটিকে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রদর্শনী শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি কৌশলগত বার্তা, যা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে আরও জটিল করে তুলতে পারে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক, মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। সরবরাহ বাড়লেও জ্বালানি তেলের সংকট কাটেনি, তবে আগের চেয়ে যানবাহনের লাইন কমেছে, অপেক্ষার সময়ও আগের চেয়ে কমেছে বলে জানিয়েছেন যানবাহনের মালিক চালকরা। এদিকে পাম্প মালিকদের প্রত্যাশা, বর্তমানের মতো তেল সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। গেল শনিবার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সেই সাথে পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে অতিরিক্ত 20% তেল। ধারণা করা হয়েছিল এতে কমবে যানবাহনের দীর্ঘ লাইন, কাটবে জনভোগান্তি, কিন্তু তেমনটি ঘটেনি। বুধবার সকাল থেকেই রাজধানীর পাম্পগুলো ঘিরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। কেউ 6 ঘন্টা, আবার কেউ সিরিয়ালে দাঁড়ান রাতেই। দাম ও সরবরাহ বাড়ানোর পরও কেন এত অপেক্ষা, সেই প্রশ্ন সকলের। ফুয়েল পাস দিয়ে লাভ হইল কি, দাম বাড়াই লাভ হইল কি? সেই সিরিয়াল সকাল 7টায় সিরিয়াল ধরছে, এখন পর্যন্ত সেই একই জিনিস। না, এটাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, যেমন লাভ তেমন কত আর কি। সকাল 6টা বাজে আসছি, এখন তেল নিয়ে যাইতেছি। এদিকে অপ্রয়োজনীয় তেল মজুত ঠেকাতে সকাল থেকে রাজধানীর 25টি ফিলিং স্টেশনে চালু করা হয় ফুয়েল পাস। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে কিছুটা বিড়ম্বনায় পড়েন অনেক বাইক চালক। আমাদের ফুয়েল কাট নাই, তাই বলে ফুয়েল কাট করতে হবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল না? কয়জনে করবে? অনেকের মনে করেন টাচ ফোন নাই, বাটন ফোন আছে, সে কিভাবে কি করবে? তো টাচ ফোন বাটন ফোন, আমি এখন কিভাবে ফুয়েল কাট করবো? কর্তৃপক্ষ বলতেছে ফুয়েল কাট ছাড়া তেল দেবে না। তো এইটা আমাদের কালকে জানাই দিত, আমরা গাড়িটা রেখে যেতাম না এখানে। সরকারের নির্দেশনা অনুযায়ী ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকদের 1500 টাকার তেল দেওয়া হয়। নির্দেশনা না থাকলেও অন্যদের মানবিক কারণে দেয়া হচ্ছে 500 থেকে 700 টাকার তেল। সরকারের নির্দেশনা ছিল ফুয়েল পাস ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1500 টাকা দিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 500 টাকা দিচ্ছে। কালকে থেকে এখানে আশা করি যে ফুয়েল পাস ছাড়া কাউকে মোটরসাইকেল তেল দেওয়া হবে না। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অতিরিক্ত জ্বালানি সরবরাহ করায় আগের তুলনায় কমেছে জনভোগান্তি। মানুষের মধ্যে আতঙ্ক না কাটলে এ সংকট দূর করা কঠিন হবে। কালকে একটু বাড়িয়ে দেওয়াতে লাইনটা অনেকটা কমানো গেছে। আগে যেখানে দিন শেষে যখন তেল শেষ হয়ে যেত, রাস্তায় 200-300 গাড়ি দাঁড়িয়ে থাকতো, তারা তেল পেত না। সেই জিনিসটা গতকালকে 40-50-এ নেমে এসছে। যদি মানুষের মধ্যে আতঙ্কটা কমিয়ে দিতে পারে, আমি মনে করি ইনশাল্লাহ এই জ্বালানির দীর্ঘ লাইন এবং মানুষের ভোগান্তি থাকবে। সরকারের এই সরবরাহ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতির আশা পাম্প মালিকদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় ক্লাস বন্ধ, তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা চলছে আর ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সকালে হাসপাতালে আহত শিবির কর্মীদের খোঁজ নিতে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আহত ওয়ার্ড শিবির সভাপতি আশরাফুলের অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি। এই সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা বা অভিযোগ দায়ের করেনি, কেউ আটকও হয়নি। চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে দেয়াল লিখন নিয়ে মঙ্গলবার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে জড়ায় ছাত্রদল শিবির। বেশ কয়েকজন আহত হন এবং দুপক্ষই এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে। ছাত্র শিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যখন শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিল, সেখানে ন্যাক্কারজনকভাবে চাপাতি দিয়ে, রামদা দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এখন সেটা সে যেভাবেই হোক না কেন, যেই হোক না কেন, আপনি বলেছেন পুলিশ যদি থাকে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দুপুরে সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন প্রাচীরে লিখন শুরু করে। তারা দেয়ালে লাল রং দিয়ে লিখে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেছেন, শিবির গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দেয়াল লিখনের প্রতিবাদের মাধ্যমে গুপ্ত থেকে সুষ্ঠু ধারায় রাজনীতি করার আহ্বান তিনি জানান। লেবাননে যীশু খ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। দুই সেনাকে 30 দিনের সামরিক আটকাদেশ দিয়েছে প্রতিরক্ষা বিভাগ
আইডিএফ এবং তদন্ত শেষে তাদের যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থাকা আরও 6 সেনার বিরুদ্ধে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইডিএফ। সম্প্রতি দক্ষিণ লেবাননের একটি গ্রামে এক ইসরায়েলি সেনাকে যীশুখ্রিস্টের মূর্তি ভাঙতে দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ঘটনার পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যায়। এবছর বোরো মৌসুমে 18 লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জাতীয় নিরাপত্তা মজুদের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা এবং 36 টাকা দরে গম কেনা হবে। সভা শেষে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, এবার উৎপাদন ভালো, দেশে খাদ্যের ঘাটতির শঙ্কা নেই। মাঠে এখন বোরো মৌসুমের ফসল, যা কৃষকের ঘরে উঠবে কিছুদিনের মধ্যেই। দেশজ উৎপাদনের বড় একটি অংশ সরকার সংগ্রহ করে এই মৌসুম থেকে। এবার এ মৌসুমের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5 লাখ মেট্রিক টন। সিদ্ধ চাল সংগ্রহ করা হবে 12 লাখ টন, আর আতপ চাল কেনা হবে 1 লাখ টন। কেনা হবে 50,000 টন গমও। এসব ধান চাল আর গম কেনা হবে আগের দরেই। সকালে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এই লক্ষ্যমাত্রার কথা জানানো হয়। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি, আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে। আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় 24-25 লক্ষ মেট্রিক টন, সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো, সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। কমিটির সভাপতি জানান, বছরে দেশের চালের চাহিদা 4,24 লাখ টন, উৎপাদনও কাছাকাছি। এবার বোরোর ফলনও হয়েছে ভালো, তাই খাদ্য ঘাটতির শঙ্কা নেই। এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি। নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে। তবে দেশে গমের চাহিদার বেশিরভাগই আমদানি নির্ভর। মন্ত্রী জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হচ্ছে। ইউএসএ থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি। সেটার বাইরে বাকিটা তো সবই প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট হয়, সুতরাং এটা ওপেন আছে, তারা বিভিন্ন সোর্স থেকে আনতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী 3 মে থেকে ধান ও গম ক্রয় শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত, আর 15 মে থেকে চাল ক্রয় শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিবিদ ও গণমাধ্যমের অনেকের মধ্যেই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে পিআইবিতে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, স্বাধীনতার এত বছর পরও রাজনীতি কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আবার গণমাধ্যম কর্মীরাও নানাভাবে জবাবদিহিতার বাইরে থাকার চেষ্টা করেন। প্রাতিষ্ঠানিকীকরণ না করা গেলে রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে না, আর গণমাধ্যমে স্বাধীনতা ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। উল্লেখ করে মন্ত্রী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে, তবে সিটিজেন জার্নালিজম যেভাবে চলছে তা সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ। এটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিতে পারলে শৃঙ্খলা ফিরবে। এছাড়া সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মন্ত্রী বলেছেন, বিষয়টি সম্পাদকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ গণমাধ্যম থাকবে, যার কাজই হবে ক্ষমতাকে প্রশ্ন করা, যার কাজই হবে ক্ষমতাবানদেরকে প্রশ্নবিদ্ধ করা, এবং এই প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই কিন্তু একটা জবাবদিহিতার সংস্কৃতি চলমান থাকবে, বহমান থাকবে, এবং যার চূড়ান্ত ফলাফলটা কিন্তু পাবে সমাজ এবং রাষ্ট্র এবং মানুষ। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে এমন শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। প্রাক বাজেট আলোচনায় এমন উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। জানান, এসব ক্রয়াদেশ এখন ভারতে চলে যাচ্ছে। এদিকে এনবিআর চেয়ারম্যান বলেন, নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠান মাত্র 8 লাখ
অথচ অর্থনৈতিক ইউনিট কোটের উপরে। দেশের স্বার্থেই রাজস্ব আদায় বাড়াতে হবে। দিন দিন আরও স্পষ্ট হচ্ছে দেশে জ্বালানি সংকটের চিত্র। শুধু ফিলিং স্টেশনই না, এর প্রভাব পড়ছে উৎপাদন আর মূল্যস্ফীতিতে। রপ্তানিতেও নেই কোনো সুখবর। সব মিলিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে দেশের উৎপাদন খাত। এনবিআরের সাথে প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, কমাসের মধ্যেই দেশ জ্বালানি শূন্য হবে এমন শঙ্কায় রয়েছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। ফলাফল, এসব ক্রয়াদেশ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। পর্যাপ্ত জ্বালানির অভাবে সবচেয়ে বেশি ভুগছে ক্ষুদ্র আর মাঝারি শিল্প। জনজীবনেও কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, এবং তোমরা তো এই তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে যাওয়া শুরু করেছে। ট্যাক্স এক্সাম্পশন লিমিট আমরা প্রস্তাব করেছি 5 লক্ষ টাকা পর্যন্ত, সেটাকে 0, পরবর্তী 2 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে 1 কোটির উপর অর্থনৈতিক ইউনিট থাকলেও নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠান মাত্র 8 লাখ। টিডিএস রেটটা আমরা আসলে কমানোর পক্ষে না, আমরা এটাকে আরো বরং কাছাকাছি নিয়ে যাব, যাতে করে আপনাদের মানে যারা পরবর্তীতে আসবে না আমার এখানে ট্যাক্স রিটার্ন দিতে অথবা অন্যভাবে যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তাদের থেকে যেন আমরা কিছু না কিছু ট্যাক্স আদায় করতে পারি। সভায় ব্যবসায়ী নেতারা ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণের দাবি জানান। এছাড়া ব্যবসায়ীদের স্বার্থে সম্পদ কর বা সারচার্জ ধীরে ধীরে বিলোপের পাশাপাশি টার্নওভার ট্যাক্সের হার কমানোরও আহ্বান উঠে আসে। যাই কিছু করি না কেন, ট্যাক্স কালেকশন বাড়াতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় এক বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। নিয়মিত হজ বুলেটিনে মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। নইমুদ্দিন মণ্ডল নামের ওই ব্যক্তির বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। বুলেটিনে জানা যায়, এখন পর্যন্ত 20,563 জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,870 জন, বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন 17,693 জন। মোট 51টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এদিকে সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক থেকে এ পর্যন্ত 2,868টি সেবা ও চিকিৎসা কেন্দ্র থেকে 454টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। আজ 11টি ফ্লাইটে আরও 4,521 জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছাবেন। গত 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামী 21 মে এই ফ্লাইট পরিচালনা শেষ হবে। 30 মে থেকে পুনরায় হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা 30 জুন শেষ হবে। কুমিল্লায় তনু হত্যা মামলায় গ্রেফতার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এই আদেশ দেন। এর আগে গতরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেফতার করে পিপিআই। বহুল আলোচিত হত্যা মামলায় এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত 6 এপ্রিল আদালত সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার অনুমতি দেন। 2016 সালের 20 মার্চ টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। অনেক খোঁজাখুঁজির পর কুমিল্লা সেনানিবাসের পাশের একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য কাল বেলা 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে দেরিতে যাওয়ায় মনোনয়নপত্র নেওয়া হয়নি নুসরাত তাবাসসুমের। এদিকে জামায়াত জোটের জন্য 12 জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে এমন সিদ্ধান্তের কথা জানায় ইসি। মিস মনিরা শারমিন, ওনাকে ডকুমেন্ট দেওয়ার জন্য আগামীকাল 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমাদের 11 দলীয় নির্বাচনী অক্ষের পক্ষ থেকে আমরা যে 13 জনকে দিয়েছি, 13 জনের নামে আমরা চিঠি দিয়েছি। এই 13 জনই বৈধ বলে ঘোষিত হবেন এবং ইনশাআল্লাহ তারা জাতীয় সংসদে নির্বাচিত হবে ইনশাআল্লাহ।
নোয়াখালীর চাটখিলে ইটভাটা ব্যবসায়ী জাভেদ হোসেনকে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ করেছেন তার স্ত্রী শারমিন আক্তার রূপা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন 2025 সালের 14 মার্চ বাড়ি থেকে ডেকে নিয়ে তার স্বামীকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়। পরে প্রমাণ নষ্ট করতে ইটভাটায় লাশ পুড়িয়ে ফেলা হয়। দাবি করেন স্থানীয় প্রভাবশালী রাশেদ ও আশরাফের নেতৃত্বে এই হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে মামলা করলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি, এমনকি মরদেহ উদ্ধার হয়নি। বর্তমানে 3 সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ফেরারি জীবনযাপন করছেন বলে জানান শারমিন। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তে র্যাব, বিবিএর হস্তক্ষেপ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান নিহতের স্ত্রী। তারা এতটাই প্রভাবশালী এবং সন্ত্রাসীর ক্যাডার, তাদেরকে সবাই ভয় পায়, তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি নেই। তাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, তারা যেন দ্রুত গ্রেপ্তার হয়, তাদের শাস্তি হয়, আর আমার হাজব্যান্ডের সন্ধান দিক। আমার হাজব্যান্ড যদি জীবিত থাকে তাকে ফিরিয়ে দেওয়া হোক, আর যদি মেরে ফেলা হয় তাহলে তার লাশটা আমাদেরকে ফিরিয়ে দিই। চট্টগ্রামের সেগুনবাগান ইসলামী পাঠাগারে হামলা, ভাঙচুর, হতাহতের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার নেতারা অভিযোগ করেন, পাঠাগারে সাংগঠনিক বৈঠক চলাকালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা, ভাঙচুর চালায়। এতে ফেডারেশনের কোষাধ্যক্ষ সহ অন্তত 8 জন আহত হন। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানান ফেডারেশনের নেতারা। দেশের নিরাপদ পানি স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক পিএলসি এবং water.org যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। আজ রাজধানীর একটি হোটেলে 2 বছর মেয়াদী এই অংশীদারিত্ব কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় পানি স্যানিটেশন খাতের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের 200 কোটি টাকা অর্থায়ন করবে সিটি ব্যাংক। শেপিং দ্য ফিউচার অফ সেফ ওয়াটার শীর্ষক এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঋণের পাশাপাশি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি সচেতনতায় কাজ করবে এই 2 প্রতিষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ডেল্টা প্ল্যান 2100 অর্জনে এ ধরনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 15 দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরীর কাজীর দেউরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন এই মেলা উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বর্তমান সরকারকে ব্যবসা বান্ধব উল্লেখ করে তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ সহায়তা সহ গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মিয়ার ট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত মেলায় শতাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে পাকিস্তান, ভারত, চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের পণ্য। শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃহাউস বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের জুনিয়র শাখার টুর্নামেন্ট ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মাসব্যাপী প্রশিক্ষণ অনুশীলনের পর শিক্ষার্থীদের 5টি হাউস 2 গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে চ্যাম্পিয়ন, রানার আপ, সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আজকে সব খবরের সব আপডেট এ পর্যন্তই ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।